পূর্ণতা ড্রয়িং রুমে শুধু ঘুরঘুর করছে। আব্বু নিচে আসার পর প্রভাতের সাথে কয়েকটা কথা বলেছে, তারপর দুজনেই নিশ্চুপ বসে টিভি দেখছে। পূর্ণতা একবার যাচ্ছে তো আসছে। প্রভাত এখানে বসে থাকবে আর ওর কি মন টিকবে রুমে? প্রভাত ওয়াশরুমে যাবার বাহানা দিয়ে উঠে দাঁড়ালো। পূর্ণতা জানে এই মিথ্যাচার করার কারণ। ও খুশিতে তাড়াতাড়ি কিচেনের সামনে থেকে ওপরে উঠে এলো। এতক্ষণ কিচেনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছিল। প্রভাত ওপরে এসে দাঁড়ালো পূর্ণতার রুমের সামনে। পূর্ণতার মা কিচেনে আছেন। পূর্ণতা ছুটে এসে ওর সামনে দাঁড়ালো উচ্ছ্বাস নিয়ে। এত উকিঝুঁকি মারছিলে কেন? একটু ভয় ডর নেই তাই না? তোমার আব্বুর সামনেও এমন পাগলামি করতে ভয় করছে না? তুমি কি প্রতিদিন আসো? কতদিন পর এসেছো? একটু মন ভরে দেখবো না? এখন দেখো, 1 মিনিট টাইম। আমার 1 মিনিটে হবে না, আহ্লাদি কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত বলল, সারাদিন কথা বলে কি আর ভালোবাসা প্রকাশ করা যায় পূর্ণতা? দিনে একবার 1 মিনিট কথা বলেও শান্তি অনুভব করার নামই তো ভালোবাসা। সারাদিন চেয়ে থেকেও তুমি ভালোবাসা বুঝবে না, কিন্তু সপ্তাহে একবার দেখেও পুরো সপ্তাহ স্বস্তি নিয়ে অপেক্ষা থাকাটাই তো ভালোবাসা। হয়েছে তোমার কাব্যিক ভাব, বাদ দাও তো। প্রভাত ওর নাক টেনে বলল, ঝাঁসি কি রানী, আর নিচে নামবে না, আমি এখন চলে যাব। এখনই? 9টা বেজে গেছে, হোস্টেলে ফিরতে হবে। পূর্ণতা মুখ কালো করে ফেলল। প্রভাত চলে যাবে শুনেই মনটা খারাপ হয়ে গেল। পূর্ণতা মলিন মুখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত ওর দিকে চেয়ে বলল, হাসি মুখে বিদায় দাও, এভাবে মুখ গোমড়া করে রাখলে কি আমার ভালো লাগে? প্রভাত চলো, আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমার আর মন খারাপ হবে না। তোমার বিদায়ে আমার মন বিষণ্ণ হয়ে উঠবে না, কোনো দুশ্চিন্তা হবে না তোমায় নিয়ে। তুমি আমি আমরা একসাথে থাকবো সব সময়, খুব ভালো হবে। ইস, ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখো। চলো না, সবাইকে সব বলে দিই, লাফিয়ে উঠে বলল পূর্ণতা। প্রভাত ওর মাথায় গাঁটটা মেরে বলল, কমপক্ষে আরও 3 বছর পর আমাদের বিয়ে হবে ইনশাল্লাহ। এতদিন আমি কিভাবে থাকবো? এই, তোমার মধ্যে লাজুক ভাব নেই? না, আমি তোমার ব্যাপারে একটুও লাজুক না। আমি খুব করে তোমাকে চাই। কবে আমাদের বিয়ে হবে? আমরা এক ছাদের নিচে থাকব, সেদিন আমি সবচেয়ে খুশি থাকব জানো? কোন দিন? যেদিন কবুল বলে আমরা এক হয়ে যাব। চলো না, আমরা বিয়ে করে ফেলি প্লিজ। প্রভাতের হাত ধরে বলল পূর্ণতা। প্রভাত বলল, তোমার বাড়িতে এসে এই যে এত আদর যত্ন পাচ্ছি, এই খবর তারা জানতে পারলে আমাকে কি করবে জানো? পূর্ণতা দাঁত কেলিয়ে বলল, জানবো না কেন, সবাই তোমাকে তখন মাথায় তুলে রাখবে, বাড়ির একমাত্র মেয়ের জামাই বলে কথা। তুমি জামাই আদর খেয়ে মোটা হয়ে যাবে, তোমার পেটে এত বড় একটা ভুঁড়ি হবে। বলে খিলখিলিয়ে হেসে উঠল পূর্ণতা। প্রভাত বিদ্রূপ করে বলল, জামাই আদর তো দূরে থাক, আমায় তখন ঝাড়ু পিটা করে তাড়াবে তোমার আব্বু আম্মু। না বাবা, আমি ঝাড়ুর বাড়ি খেতে চাই না। পূর্ণতা মুখ বেঁকিয়ে বলল, যাও ভিতুর ডিম, প্রথম দিনেই বুঝেছিলাম তুমি একটা হাবাগোবা ছেলে, এত সাহস তোমার নেই। থাকার ভয়ে আত্মা শুকিয়ে ফেলার দরকার নেই, আমি এখনই কাউকে কিছু বলবো না। প্রভাত পূর্ণতার কপালে চুমু খেয়ে চলে গেল। সময়টা আরও কিছুদিন পরের কথা। দিনটা খুবই স্পেশাল। আজ প্রথম পূর্ণতা শাড়ি পরেছে, ইচ্ছে করেই পরেছে। গত সপ্তাহে ওদের ক্লাসের এক মেয়ে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। পূর্ণতা সেই ঘটনা শোনার পর থেকে উৎফুল্ল হয়ে আছে। পূর্ণতা সুন্দর করে সেজে লাল টুকটুকে বউ হয়ে বাসা থেকে বের হয়েছে। বাসায় আজ কেউ নেই, আব্বু আম্মু দুজনেই গ্রামে গিয়েছে। চাচার সাথে আব্বুর কোনো জরুরি কথা, সেটাই বলে গিয়েছে। সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবে বলল। পূর্ণতা এই সুযোগটাই কাজে লাগিয়েছে। ও বড় একটা ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হলো। ওর গায়ে বোরখা, এর জন্য আশেপাশের কেউ ওকে চিনতে পারলো না। পূর্ণতা শাড়ির ওপরে কালো বোরখা পরেছে। ফাঁকা অটোতে উঠেছে রিজার্ভ করে। পূর্ণতা নিজের কালো বোরখা খুলে ফেললো। সামনে থেকে আধবয়স্ক লোকটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পূর্ণতা আয়না বের করে নিজের চুল ও সাজগোজ ঠিক আছে কিনা চেক করে সুন্দর করে বসলো। পূর্ণতার মনে লাড্ডু ফুটছে, প্রথমবার শাড়ি পরেছে, নিজে নিজে, কিন্তু ভালোই পরেছে। নিজেকে নিয়ে ওর খুব প্রাউড ফিল হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে পূর্ণতা ভাড়া মিটিয়ে নামলো ব্যাগ হাতে। পূর্ণতা এক পলক ভেতরে থাকা বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। বুকের ভেতর ধুকপুক করছে।
প্রভাত ওকে এই অবস্থায় দেখে কেমন রিয়েক্ট করবে আল্লাহ মালুম জানেন। ভয় ভয় লাগছে, কিন্তু ভয়কে ময়লার মতো ঝেড়ে ফেলে বলল, ভয় পাওয়ার কি আছে? আমি কি চোর? আমি ভয় পাবো কেন? আমি ভালোবাসি। যারা ভালোবাসে তারা কখনোই ভয় পায় না। ভালোবাসার চেয়ে বড় সাহস আর কিছুতেই নেই। পূর্ণতা ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। একজন সাহায্য পাওয়ার মতো মানুষ খুঁজছে ওর দুই চোখ, যার কাছ থেকে ফোনটা নিয়ে প্রভাতকে কল দিতে পারবে। কিন্তু কেউ কি ওকে ফোন দিবে? পূর্ণতা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তাই সবাই ওকে ঘুরে ঘুরে দেখছে। পূর্ণতা হালকা অস্বস্তি লাগছে। সবার নজর দেখে ওর বিরক্তিও লাগছে। বিড়বিড় করে বলে উঠল, জীবনে লাল শাড়ি পরা মেয়ে কি দেখে নাই? বিড়বিড় করলেও কথাটা জোরেই বলেছে পূর্ণতা। কেউ একজন পাশ থেকে রাগান্বিত স্বরে বলে উঠল, দেখেছে, কিন্তু সেটা বিয়ের আসরে। কিন্তু এভাবে ভার্সিটির গেটের সামনে কোনো লাল বেনারসি পরিহিত নারী কেউ আগে কখনোই দেখেনি। পূর্ণতা চকিত তাকালো। প্রভাত চোখ মুখ লাল করে ওর দিকে তাকিয়ে আছে। পূর্ণতা ওর রাগের চোখ দেখে শুকনো ঢোক গিলল। পূর্ণতা নিজেকে সামলে বলল, আমার টানে তুমি ফোন দেওয়ার আগেই চলে এসেছ। আমাকে কেমন লাগছে দেখো তো। তুমি এই বেশে এইখানে কি করছো? রাগান্বিত স্বরে বলল প্রভাত। পূর্ণতা প্রভাতের বাহু জড়িয়ে বলল, আমর বিয়ের শাড়ি আমি চুরি করে পরে এসেছি। কেন জানো? প্রভাত কপাল কুঁচকে নিল। পূর্ণতাকে এইখানে এই বেশে দেখে ওর চোখ কপালে উঠে গিয়েছিল। ওর ফ্রেন্ড একটু আগে ওকে কল দিয়ে জানিয়েছে, প্রভাত তোর গার্লফ্রেন্ড তো একেবারে নববধূ সেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তুই কোথায়? কি বলছিস তোরা? মাথা খারাপ হয়েছে? ও এখানে আসবে কেন? মাথা আমার না, তোর খারাপ হবে। হাতে ইয়া বড় একটা ব্যাগ, মনে হচ্ছে একেবারে চলে এসেছে তোর কাছে। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল নাকি বাসা থেকে? এমন বউ সেজে এসেছে কেন? কাকে না কাকে দেখেছিস? ফোন রাখতো, ফালতু প্যাচাল শোনার টাইম নেই আমার কাছে। আরও আসবে, তুই কি জানিস না? আচ্ছা, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। প্রভাত চমকে উঠল। ছবি দেওয়ার দরকার নেই, আমি বাইরে আসছি। ওকে, কিন্তু প্রভাত তোর তো মনে হয় হোস্টেলে আর থাকা হবে না রে। মানে কি যাতা বলছিস? আমি হোস্টেলে থাকবো না কেন? কিভাবে থাকবি? বউ নিয়ে কি আর হোস্টেলে থাকতে পারবি? অতি শীঘ্রই তোকে নতুন বাসা নিতে হবে। বন্ধুকে ধমক দিয়ে কল কেটে বাইরে আসে দৌড়ে। এসেই লাল বেনারসি শাড়ি পরা পূর্ণতাকে দেখতেই ওর হৃদয় স্পন্দন থেমে যায়। পূর্ণতার শুভ্র গায়ে লাল টুকটুকে শাড়িটা দারুণভাবে ফুটে উঠেছে। যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এই শাড়ি পরা মেয়েটি যথেষ্ট। প্রভাত ঢোক গিলে নিজের দৃষ্টি সংযত করে এগিয়ে দাঁড়ায় পূর্ণতার পাশে। তারপর ওর হাতে বড় ব্যাগ দেখে চমকে উঠল। পূর্ণতা কি ভেবে এভাবে এসেছে বুঝতে পারতেই থমকে গেল। প্রভাত দাঁতে দাঁত চেপে বলল, কেন এসেছো? পূর্ণতা একগাল হেসে লাজুক কণ্ঠে বলল, তোমায় নিয়ে পালিয়ে যাবার জন্য। লজ্জায় পূর্ণতার শুভ্র গাল রক্তিম হয়ে উঠেছে। পূর্ণতা আর প্রভাতের দিকে আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। প্রভাত রাগে চোখ মুখ আধার করে ফেলল। ঝামটা দিয়ে পূর্ণতার ধরা হাত নিজের বাহু থেকে ছাড়িয়ে নিল। এই দেখি তুমি কি পড়ছো? স্বর্ণের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। টান টান উত্তেজনা নিয়ে পড়ছিল। ওর বুকের ভেতরটা ঢক ঢক করে কাঁপছিল। সেই মুহূর্তে কারো আওয়াজ আসতেই চমকে উঠেছে। ও চোখ তুলে দেখে হৈমি ভুরু নাচিয়ে তাকিয়ে আছে ওর দিকে। স্মরণ ঠাস করে ডায়েরিটা বন্ধ করে দিল। হৈমি কপাল কুঁচকে বলল, এটা কি হলো? তুমি আমায় দেখে ডায়েরি পড়া বন্ধ করে দিলে কেন? কি আছে ওতে দেখি? এই ডায়েরি কি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে লিখছো শরণ? শরণ কর্কশ কণ্ঠে বলল, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তুই এখানে কি করছিস? আমার প্রশ্ন তুমি করছো কেন? আমি তো তোমায় খুঁজতে খুঁজতে আসলাম, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিয়ে এখানে আসলে কখন? মার খেতে না চাইলে আমার ওপর নজরদারি করা বন্ধ কর। তোর কিন্তু অতিরিক্ত বার বেড়েছে। রাগে ফেটে পড়ল শরণ। কত ধৈর্য নিয়ে ডায়েরি পড়তে শুরু করেছিল, এই বেয়াদবটা এসে ব্যাঘাত ঘটালো। রাগে মন চাচ্ছে একে তুলে একটা আছাড় মারতে। ফাজিল কোথাকার। শরণ ডায়েরি নিজের রুমে পড়তে শুরু করেছিল, কিন্তু ভালো লাগছিল না। তাই উঠে বেরিয়ে দেখে এই বেয়াদব চেয়ার পেতে ওর দরজার সামনে বসে ঘুমাচ্ছে। ওর হৈমিকে দেখে মন চায় চেয়ার সহ উল্টে ফেলে দিতে। নিজেকে সামলে ওই ডায়েরি নিয়ে বাগানে চলে আসে আর লাইটের নিচে দোলনায় বসে পড়তে আরম্ভ করে।
তারপর কিভাবে সময় গড়িয়ে যেতে লাগে ও নিজেও জানে না, শুধু জানে দুইজনের মাঝে হারিয়ে গিয়েছিল, কিন্তু বুকে ব্যথা করছিল। যাকে পাগলের মতো ভালোবাসে তার সাথে আরেকজনের প্রণয় মুহূর্তে ওর অন্তর কেঁপেছে। পূর্ণতা লাল শাড়ি পরে কি প্রভাতকে বিয়ে করতে এসেছিল? তারপর কি দুজনের বিয়ে হয়েছিল? পূর্ণতার সেই চঞ্চল প্রাণবন্ত মুখটা দেখার জন্য শরণের বুকটা ফাঁকা হতে লাগলো। ইস, কতই না সুন্দর ছিল সেই মুহূর্ত। প্রভাত খুব লাকি, এমন একজন ভালোবাসার মানুষকে পেয়েছিল। প্রভাত এখন কোথায়? কেন তারা এখন আলাদা? কি হয়েছিল সেই চঞ্চল ছেলে মানুষই পূর্ণতার জীবনে? কেন সে এত কঠিন হয়ে উঠেছে? তার হৃদয়ে কেন ভালোবাসার স্থান নেই? কেন তার জীবনে প্রভাত নেই? জানার জন্য মনটা আকুলি বিকুলি করছে। কিন্তু ওর পাশে খাম্বার মতো জহুরি নজর ফেলে দাঁড়িয়ে আছে হৈমি। ও একটা বিরক্তকর নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। হৈমি চট করে 2 পা এগিয়ে শরণের হাত থেকে টান দিয়ে ডায়েরি নিজের হাতে নিয়ে নিল এবং ডায়েরি খুলে বলল, দেখি তো কি আছে এই ডায়েরিতে। তুমি সব ফেলে রাত জেগে এটাই কি এমন পড়ছো? শরণ রাগে চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে ফেলল। হৈমিকে কষিয়ে একটা থাপ্পড় মারতে পারলে শান্তিতে থাকতে পারত, কিন্তু এই মেয়ে যে সেনা, থাপ্পড় খেয়ে বাড়ি মাথায় তুলবে। এই মাঝরাতে সবার চিৎকার চেঁচামেচি শুনতে চায় না শরণ। ও হৈমির হাত থেকে ডায়েরি নিয়ে বলল, দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। বলেই শরণ গটগটে পায়ে হেঁটে ভেতরে চলে এলো। সময়টা পরদিন সকালের। শরণ বিরক্তিকর মুখে বসে আছে বসার ঘরে। সবাই গোল হয়ে বসে আছে। সবার কথার টপিকস হলো শরণ ও হৈমির বিয়ে নিয়ে। শরণ না কিছু বলে কাউকে বোঝাতে পারছে, না কিছু করতে পারছে। সবাই চলে যেতেই মায়ের পিছু নিজেও মায়ের রুমে এসে ঢুকলো। তারপর দরজা আটকে বলল, মা প্লিজ এসব বন্ধ করো, আমি কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছি না। চুপচাপ সবার সাথে শপিং মলে যাও। হৈমি ও নিজের জন্য বিয়ের ড্রেস পছন্দ করে নিয়ে আসো। শরণ চট করে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমায় এভাবে শাস্তি দিও না। প্রথমে যদি তুমি এমন কঠিন আচরণ করতে আমি মানতে পারতাম, কিন্তু এ তোমার কোন রূপ? আমার মা তো এমন না, তার কাছে সবার আগে তার ছেলে। আমি যেদিন পূর্ণতাকে একা পছন্দ করে বাসায় ফিরে বললাম, সবাই দ্বিমত করলেও তুমি আমার পক্ষে ছিলে। আমি তোমার পারমিশন নিয়েও ঢাকায় গিয়েছিলাম। আমি এখন আর ফিরে আসতে পারবো না মা। তখন তুমি দুটো ধমক দিলেই আমি হয়তো মেনে নিতাম, কিন্তু এখন আমি অনেক দূরে চলে এসেছি। পূর্ণতা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিলে গিয়েছে। আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? ওকে ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারবো না মা। ও আমার অক্সিজেন হয়ে উঠেছে। ওকে আমি খুব ভালোবাসি। ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, হৈমিকে তো নয়ই। শরণের বাবা ইব্রাহিম হোসেন দরজায় ধাক্কা দিতেই শরণ দরজা খুলে দিল, উঠে চলে গেল। ইব্রাহিম হোসেন ছেলে যাওয়ার দিকে চেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সোমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। ছেলেটা পাগল হয়ে উঠেছে। ওই মেয়েটার এত জেদ, আমার ছেলেটা ওকে এত ভালোবাসে আর মেয়েটা ওকে ফিরিয়ে দিচ্ছে। হৈমির সাথে শরণকে বিয়ে দেব আমি। ওই অহংকারী মেয়ের জন্য নিজের ছেলের সুন্দর জীবনটা নষ্ট হতে দেব না। ইব্রাহিম হোসেন কিছুই বুঝলেন না স্ত্রীর কথা। ছেলের সাথে তিনি কখনোই বন্ধু হয়ে উঠতে পারেননি। জড়তা তাকে ছেলের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু মা ছেলের মধ্যে সম্পর্ক আলাদা। শরণ মায়ের রুমে থেকে বিক্ষিপ্ত মুখে বের হতেই হৈমির সামনে এসে দাঁড়ালো। এসেই বলল, তাড়াতাড়ি চলো, বিয়ের শপিং করে আসি। ইস, আমার যে কি আনন্দ লাগছে। আর একদিন তারপর আমাদের বিয়ে, তুমি আমি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব। খুশিতে ওর চোখ মুখ ঝলমল করে উঠল। শরণ চোখ মুখ আধার করে ওকে বলল, সামনে দাঁড়িয়ে ব্যাঙের মতো লাফালাফি বাদ দে, মেজাজ খারাপ হচ্ছে তোকে দেখলে আমার। মুখ কালো করে ফেলল হৈমি। তোমার আমার মতো উপযুক্ত মেয়ে পছন্দ নয় কেন বলো তো? তুই আমার জন্য কোন দিক দিয়েই উপযুক্ত না? তুমি দেখার মতো চোখ দিয়ে দেখলেই দেখতে পেতে আমি তোমার জন্য কতটা পারফেক্ট। তুমি তো আমায় ভালো করে চেয়েই দেখো না। এত যখন বুঝিস, চেয়ে দেখি না, তাও কেন বিয়ের জন্য লাফালাফি করছিস বলতো? তোর কি আমার মতো একজনকে বিয়ে করা উচিত যে অন্য আর একজনকে ভালোবাসে, তোকে পছন্দ করে না? আমাকে বিয়ে করে তুই কষ্ট ছাড়া কিছুই পাবি না। হৈমি বলল, তবু আমি তোমাকেই বিয়ে করতে চাই। শরণ রাগে ক্ষোভে ফেটে পড়ল। ঠাস করে হৈমিকে চড় মেরে বসলো। হৈমি থাপ্পড় খেয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। তুমি আমায় অযথা মারলে কেন?
কান্নারত কণ্ঠে বলল হৈমি। অযথা মারিনি, কি করেছি আমি যে তুমি আমায় এভাবে মেরে কাঁদিয়ে দিলে? তোর চরম অপরাধ, তুই আমায় বিয়ে করতে বেশি লাফালাফি করছিস। তোর মাথা থেকে বিয়ের ভূত না নামা পর্যন্ত আমার হাতে থাপ্পড় খাবি। যতই মারো, আমি তো বিয়ে তোমাকেই করে ছাড়বো। আয় আর একটা মারি বলে শরণ আবার হাত উঁচু করে নিল। হৈমি লাফিয়ে উঠল, এক দৌড় চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাপ্পড় খাবে এত বোকা নাকি ও? জোর করে শরণকে নিয়ে সবাই শপিং মলে এসেছে। শপিং মলে এসে শরণের দেখা হলো দিদানের সাথে। লাস্ট যেবার দেখা হয়েছিল দিদানের স্বাস্থ্য ভালো ছিল, এখন একদম রোগা হয়ে গেছে। দেখে শরণ এগিয়ে এসে কথা বলল, আরে কি অবস্থা ভাই আপনার? দিদান চমকে উঠল। গতকালকেই থানা থেকে ছাড় পেয়েছে। কম কাঠখড় পোড়াতে হয়নি ছাড়া পেতে, কিন্তু ছাড়া পেয়েছে। অনেক দিন পর থানার জীবনবন্দি থেকে মুক্তি পেয়ে একটু ঘুরতে বের হয়েছিল, কি মনে করে যেন মলে ঢুকলো। হঠাৎ কারো কথায় চমকে উঠে দেখলো মিস্টার শরণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। শরণ সেই ছেলে যে আয়রাকে দেখতে যায় এবং পূর্ণতা বাসা থেকে চলে যাওয়ার পর ও যখন বন্ধুর বাসায় শশীকে নিয়ে 2 দিন থাকতে উঠেছিল, হঠাৎ এই লোকটা ওর কাছে ফোন করে, জরুরি তলব করে ওর সাথে দেখা করতে চায়। দিদান আর শরণ একটা রেস্টুরেন্টে দেখা করে। দিদানের কাছে শরণ পূর্ণতার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি মিস পূর্ণতার কি হন সম্পর্কে? ক্ষেপে যায় দিদান। পূর্ণতা তখন ওর জীবনের বড় সমস্যা ছিল, ওর জন্য ওকে বাসা থেকে বিতাড়িত হতে হয়েছিল। রাগে ওর চোখ মুখ কঠিন হয়ে আসে। ওর চেহারা দেখে শরণ কপাল কুঁচকে বলে, কোনো সমস্যা? জি না। কেন, তার খোঁজ নিয়ে কি করবেন? শরণ আকপটে বলে দেয়, বিয়ে করব। দিদান বিস্মিত কণ্ঠে বলে, মানে? আপনার তো আমার ভাগ্নির সাথে সম্বন্ধ হওয়ার কথা, সেটা তো আমি মানা করে দিয়েছি। আমি মিস পূর্ণতাকে বিয়ে করতে চাই। শুনলাম আপনি তার খালাতো ভাই। দিদান বিমূঢ় হয়ে বলল, খালাতো ভাই? আপনার আম্মু বলেছে। তার বোনের মেয়ে পূর্ণতা। দাঁতে দাঁত চেপে দিদান বলল, মিথ্যা বলেছে আপনাকে। এই মেয়ে আমার কিছুই হয় না। হোয়াট? মিথ্যা কেন বলছেন? দেখুন, আমি আপনার খালাতো বোনের সাথে প্রেম করার জন্য ঘুরছি না, আমি ওকে বিয়ে করতে চাই। মিথ্যা বলবো কেন? পূর্ণতা আমার কোনো খালাতো বোন না, সে আমার এক্স ওয়াইফ। গতকাল পূর্ণতার সাথে আমার ডিভোর্স হয়েছে। একদমে বলে থামলো দিদান। চমকে উঠল শরণ। চোখ ভরে ফুটে উঠল চরম বিস্ময়। কথা বলায় যেন ভাষা হারিয়ে ফেলেছে। এতক্ষণ কত কথাই না বলছিল। দিদান দেখতে পেল তার চোখের সেই চঞ্চলতা দূর হয়ে গেছে। চোখ মুখে ফুটে উঠেছে অবিশ্বাস। আপনি আমার সাথে জোকস করছেন কেন ভাই? থমথমে কণ্ঠে বলল দিদান। আপনার সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ বলেন তো? জানি না, দুর্লভ সুরে বলল শরণ। দিদান বলল, ওই মেয়েকে বিয়ে করলে লাইফ বরবাদ হয়ে যাবে আপনার। আমার লাইফ থেকে তো গেছে, কিন্তু আমাকে ধ্বংস করে দিয়ে গেছে। ওই মেয়ের জন্য মা আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। এখন বউ নিয়ে রাস্তায় ঘুরছি। মিস পূর্ণতা আপনার বউ হলে আরেক বউ কোথায় থেকে আসলো? আকাশ থেকে পড়ে বলল। থতমত খেয়ে গেল দিদান। শরণ বলল, বলুন। দিদান বলল, আসলে পূর্ণতার সাথে বিয়েতে আমি রাজি ছিলাম না। অনেকদিন ধরে শশী মানে আমার বর্তমান স্ত্রী, ওর সাথে সম্পর্ক ছিল। দুইজনে একসাথে বিদেশে যাওয়ার পাসপোর্ট ঠিক করি। হঠাৎ মা বিয়ে ঠিক করে ফেলে, আর পূর্ণতার সাথে এক প্রকার জোর করেই বিয়ে হয়। বিয়ের রাতে আমি ওকে স্পর্শ অবধি করিনি। সকাল হতেই ব্যাগ প্যাক করে ফ্লাইট আজকেই বলে চলে আসি। আসলে আমার আরও 2 দিন পর ফ্লাইট ছিল, কিন্তু বাসায় মিথ্যা বলি। তারপর 5 বছরে শশীকে অনেকভাবে বিয়ে করতে চাই, ও রাজি হয় না। এইদিকে আমি ওখানে একটা বিদেশির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। তারপর থেকে শশী আমাকে খুব চাপে রাখে। ওকে খুব ভালোবাসতাম, সব কিছুতেই ভালোবাসা খুঁজে পেতাম। বাংলাদেশ আসার সব ঠিক হতেই শশী আমায় বলে বাসায় গিয়ে মিথ্যা বলতে, আমরা বিবাহিত। যদি আমি এই সাহস দেখাতে পারি, ও নাকি আমায় বিয়ে করবে। আমিও তাই করি। এদিকে বাসায় এসে দেখি পূর্ণতা এখনও বাসায় পড়ে আছে। ভয় পেয়ে যায়। শশী সব জানার পর কি করবে? তারপর আর কি, ভয়টাই সত্যি হয়। শশী সব জানতে পারে, কিন্তু তার আগে আমাদের বিয়েটা হয়ে যায়। শরণ আর দিদান মুখোমুখি দাঁড়িয়ে আছে। শরণকে আজকে হঠাৎ দেখতেই চমকে উঠেছে। দিদান মাথা নিচু করে অনুতপ্ত কণ্ঠে বলল, সেদিন আপনাকে ভুল বলেছিলাম।
আমার জীবন পূর্ণতা নষ্ট করেনি, করেছি আমি নিজে। মায়ের অবাধ্য হয়ে পূর্ণতাকে ডিভোর্স দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। নিজেই নিজের জীবনটা শেষ করে দিয়েছি। শরণ বলল, থাক সেসব বাদ দিন। ভালোবাসা আসলে অদ্ভুত। ভালোবাসার জন্য আমরা সব করতে পারি। যেমন আমি পূর্ণতাকে পাগলের মতো ভালোবাসি, ওকে চাই, ওকে পাওয়ার জন্য কেমন পাগলামি করছি। আপনি এখানে? বলল দিদান। বিয়ের শপিং করতে আসছি। পূর্ণতা বিয়েতে রাজি হয়েছে? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো দিদান। শরণ হেসে উঠল। এতই সহজ তাকে রাজি করাতে আমার কয় জন্ম অপেক্ষা করতে হবে কে জানে। কার বিয়ের শপিং? আমার বিয়ের শপিং হচ্ছে, বাট আমি বিয়েটা করব না, নির্লিপ্ত ভঙ্গিতে বলল শরণ। দিদান চোখ বড় বড় করে বলল, মানে বাদ দিন। তা আপনার চেহারার এই হাল কেন? দিদান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জেল থেকে বের হয়েছি গতকাল। হোয়াট? বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল শরণ। দিদান একটা দুর্লভ হাসি দিয়ে চলে গেল। হৈমি দৌড়ে এসে শরণের হাত চেপে ধরল। তুমি এখানে কি করছো? আমাকে শাড়ি চয়েস করে দিবে চলো, বলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। শরণ আশেপাশের মানুষকে তামাশা দেখাতে চাইছে না, এই জন্য রাগে ফেটে পড়লেও হৈমিকে কিছুই বলল না। শুধু আলগোছে হাত ছাড়িয়ে নিল নিজের বাহু থেকে, তারপর নিজেই হেঁটে যেতে লাগলো। হৈমি শাড়ি পরবে নাকি লেহেঙ্গা পরবে সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। শরণের সামনে গায়ে জড়িয়ে এক একটা ড্রেস দেখাচ্ছিল। শরণ বিরক্তিকর মুখে কপাল কুঁচকে দাঁড়িয়েছিল। হৈমি নিজেই একটা গাঢ় গোলাপি লেহেঙ্গা চয়েস করলো। ওকে এটা পছন্দ করতে হেল্প করেছে তারিন। শরণ দাঁড়িয়ে থেকে বোরিং হচ্ছিল। হঠাৎ ওর চোখ আটকে যায় একটা মিষ্টি কালারের শাড়ির ওপর। চোখের সামনে পূর্ণতার মুখটা ভেসে ওঠে। শাড়িটা ওর দৃষ্টি কেড়ে নেয়। বিড়বিড় করে শরণ বলল, এই শাড়িটা পূর্ণতার গায়ে দারুণ মানাবে। শরণ এগিয়ে এসে শাড়িটা হাতে নিতেই কোথায় থেকে ছুটে এসে সেটা একটানে নিজের হাতে নিয়ে নেয় হৈমি। আচমকা টান পড়ায় রাগ লাগে শরণের। হৈমি শাড়িটা নিয়ে উৎফুল্ল হয়ে উঠল। ওয়াও, কি সুন্দর এই শাড়িটা! আমার জন্য পছন্দ করছো তাই না? আনন্দে চোখ দুটো ছোট হয়ে এসেছে হৈমির। শরণ শাড়িটা ওর হাতের ওপর থেকে নিজের হাতে নিয়ে বলল, না। তাহলে? মুখ কালো করে বলল হৈমি, যে আমার বউ হবে তার জন্য। হৈমি ওর কথায় খিলখিলিয়ে হেসে বলল, পাগল হয়েছ তুমি? আমি তো তোমার বউ হব, তার মানে এটা আমার জন্য। দাও আমার শাড়ি দাও। হৈমি শাড়িটা টেনে নেওয়ার জন্য ছটপট শুরু করে দিল। এটা তোর জন্য না, তুই অন্য শাড়ি নে। দাও না প্লিজ, আমি এটাই নেব। এটা আমার বউ ছাড়া আর কেউ পাবে না। হৈমি থেমে গেল। মনে মনে ভাবতে লাগলো, বিয়ের পর এই শাড়ি আমি হাতিয়ে ছাড়ব। শরণ শাড়িটা নিয়ে চলে গেল কাউন্টারের দিকে। তারপর একটা শাড়ির দাম মিটিয়ে বাইরে চলে গেল। হৈমি বাইরে এসে ঝগড়া মুডে বলল, তুমি এমন কেন? একটা শাড়ির দাম দিয়ে চলে এসেছো? আমি ভেবেছিলাম সব কটা দিয়েছ, কিন্তু তুমি তো। তোর বিয়ের বিল আমি মেটাবো কেন? তোর জামাইয়ের পকেট ফাঁকা কর। হৈমি বলল, তোমার ইট বি ওয়াইফ আমি, আমার বিয়ের শপিংয়ের টাকা তুমি দিবে না তো কে দিবে? আজাইরা কথা বলে আমার মাথা খাস না, যা বিল দিয়ে আয়। দাও না, আম্মু তোকে টাকা দিয়ে দিয়েছে না? মামি দিয়েছে তো কি হয়েছে? তুমি এই শাড়ির বিল পে করতে পারলে, আমারটা কেন করতে পারবে না? ফালতু কাজে আমি টাকা খরচ করি না। রাগে গজগজ করে হৈমি বিল পরিশোধ করতে গেল। তারিন ভাইয়ের দিকে তাকিয়ে বলল, হৈমি ভাবির সাথে তুমি সব সময় এমন করো কেন? শরণ ওর মাথায় চটকনা লাগিয়ে বলল, আর একবার ওকে ভাবি বললে তোর ভাবির শখ আমি মিটিয়ে দেব। তাহলে কাকে বলবো? শরণ ফোনে পূর্ণতার একটা ছবি বের করে বলল, এই যে, এটা তোর আসল ভাবি। তারিন আজকেই প্রথম পূর্ণতাকে দেখলো, দেখে চমকে উঠল। পূর্ণতাকে দেখে ও বলল, এটা কে ভাইয়া? তোর ভাবি। কি সুন্দর! কিন্তু হৈমি আপুর সাথে তো তোমার কাল বিয়ে, কিন্তু বিয়ের আসরে বর পালাবে, তুমি পালিয়ে যাবে? মুখে হাত দিয়ে বলল তারিন। কাউকে বলিস না কিন্তু। তারিন চোখ ভরা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে নিজের ভাইয়ের দিকে। হৈমি ফিরে আসতেই দুইজনের কথা সমাপ্তি ঘটল। হৈমি এসে তারিনকে বিস্মিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তারিন ঢোক গিলে বলল, কিছু না। কিন্তু হৈমি তবু ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইল। বাসায় ফিরে শরণের আলাদা শাড়ি কেনা নিয়ে হৈমি বাড়িতে তুফান চালালো। হৈমির মা শরণের সামনে দাঁড়িয়ে বলল, তুই আমার মেয়েকে রেখে কার জন্য শাড়ি কিনেছি? আল্লাহ, এই বাড়িতে কি আমি কিছুই করতে পারবো না?
তোর বাড়ি তুই কিছুই করতে পারবি না কেন? অবাক কণ্ঠে বললেন হালিমা বেগম। শরণ দাঁতে দাঁত চেপে বললেন, তুমি আর তোমার মেয়ে কি আমাকে এক দণ্ড শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছ? হৈমি এগিয়ে এসে দাঁড়ালো ওর সামনে, তারপর ন্যাকামি সুরে বলল, কি বললে? আমার জন্য তুমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছো না? আম্মু দেখো না কি বলছে। হালিমা বেগম বললেন, শরণ, আমার এই হাসি খুশি মেয়েটার আনন্দর ক্ষণে তুই এভাবে ওকে কাঁদাতে পারছিস? ব্যাগটা ওকে দিয়ে দে না। শরণ রাগে ছুঁড়ে মারল শাড়ি হৈমিকে। হৈমি শাড়ি নিয়ে শয়তানি হাসি দিল। শাড়িটা মাথায় ঘোমটা দিয়ে হৈমি দাঁত কেলিয়ে বলল, আম্মু দেখো আমায় কেমন লাগছে। হালিমা বেগম কিছু বলার আগেই শরণ পাশ থেকে আওয়াজ তুলল, জঘন্য। হৈমি ঠোঁট উল্টে ফেলল ওর কথায়। সোমা বেগম এগিয়ে এসে বললেন, সুন্দর লাগছে, কিন্তু শাড়িটা বেশি সিম্পল। বিয়েতে এটা পরবি? হৈমি নাকুচ করে বলল, না, আমি তো লেহেঙ্গা এনেছি। শরণ গমগমে মুখে ভেতরে চলে গেল। হৈমির মুখে বিশ্বজয়ের হাসি। সকালে উঠে হৈমি চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। হৈমির গলা ফাটানো চিৎকার শুনে সোমা বেগম বিরক্তে নাক মুখ কুঁচকে নিল। রাগে বাইরে বের হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সাত সকালে চিৎকার করে বাড়ি মাথায় তুলছিস কেন? হৈমি কাঁদো কাঁদো মুখ করে বলল, মামি, আমি শাড়িটা হারিয়ে ফেলেছি। কোন শাড়ি? হৈমি সোফায় বসে পড়ল থপ করে। এত কষ্ট করে শরণের কাছ থেকে শাড়িটা নিয়েছিল, সেটাইও হারিয়ে ফেললো। রাতে তো টেবিলের ওপর রেখে ঘুমিয়েছিল। আজ আর শরণকে রাত জেগে পাহারা দিতে পারেনি। কিভাবে দিবে? গত পরশু তো এক ফোঁটা ঘুমও হয়নি, তাই গতকাল রাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। হৈমি শাড়িটা হারিয়ে কাঁদছিল সোফায় বসে শব্দ করে। ওর কান্নায় সবার ঘুম ভেঙে গেল। সবাই এসে কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো। হালিমা বেগম মেয়ের পাশে বসলেন। চমকিত হয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? একটু পর তোর আর শরণের বিয়ে হবে। হঠাৎ হৈমি লাফিয়ে উঠল, দৌড়ে গেল শরণের রুমে। দেখলো দরজা চাপানো। ও দরজা খুলে ঢুকে চিৎকার করে উঠল, সে কোথায়? হৈমিকে এমন ছোটাছুটি করে যেতে দেখে সবাই ওর পিছু নিল। সোমা বেগম বিরক্তে নাকমুখ কুঁচকে দাঁড়িয়ে রইলেন শক্ত হয়ে। হৈমিকে তার একটুও পছন্দ না। শুধুমাত্র ছেলের মাথা থেকে পূর্ণতাকে নামাতে এই বিয়েতে তিনি মত হয়েছেন। কিন্তু হৈমির বাড়াবাড়ি ন্যাকামি দেখে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। তার ছেলে এই মেয়ের সাথে সংসার করবে কিভাবে? তিনি কি রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিল? পূর্ণতাকে এখন আর চায় না সোমা বেগম, তেমনি এই হৈমিকেও ও এখন সহ্য করতে পারছে না। কিন্তু এই মুহূর্ত হৈমি ছাড়া আর কোনো অপশনও নেই। একটা শ্বাস ফেলে তিনি সোফায় বসতেই ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে এসে বলল, হৈমি, কি হয়েছে? মরা কান্না জুড়ে দিলি কেন? মামি গো, আমার সর্বনাশ হয়ে গেছে, এখন কি হবে? সোমা বেগম বিরক্তকর চোখে ওর কান্না দেখছে। রাগ সংযত করে বলল, কি হয়েছে বল, ন্যাকামি বাদ দিয়ে। মামি, আমার বর পালিয়ে গেছে। গতকালও আমার তাকে পাহারা দেওয়া উচিত ছিল গো। এখন আমার কার সাথে বিয়ে হবে মামি? সোমা বেগম তাকালেন ইব্রাহিম হোসেনের দিকে। তিনি বললেন, হৈমি, কান্না থামা। শরণ পালিয়ে গেছে তোকে কে বলেছে? হয়তো বাইরে গিয়েছে। আমার শাড়িটা নেই, আমি নিশ্চিত উনি শাড়িটা নিয়েই তার ওই ডায়েরির প্রেমিকার কাছে চলে গেছে। ডায়েরির প্রেমিকা মানে? বিস্মিত কণ্ঠে বলল সোমা বেগম। হৈমি নাক টেনে বলল, ওনার কাছে আমি একটা নীল ডায়েরি দেখেছিলাম।